আমার সমীরদার কাছে প্রথম প্রশ্ন, তৃণমূল নেত্রী অভিযোগ করছেন যে এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলছে, আপনি তাই মনে করেন? আমি একদম সম্পূর্ণ সহমত এই প্রসঙ্গে। তার কারণ বিশ্ববাবু, আপনি যদি খেয়াল করে থাকেন, আমি প্রারম্ভিক বক্তা ছিলাম শুরুতে। আমি কিন্তু আমার বক্তব্যের মধ্যে এনআরসি কথাটা টেনে এনেছিলাম আসামের, যে এনআরসি করার দায়িত্ব কার যদি কোথাও হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্বাচনে কোনো সংবিধানে নেই যে নির্বাচন কমিশন এনআরসি করতে পারে। পশ্চিমবাংলায় যেটা করতে চাইছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বনগাঁর মিটিং থেকেও বলেছেন সেদিন, যে সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে ঘুরপথে এনআরসির চেষ্টা, যে প্রথম দফায় ভোটার তালিকা থেকে নাম্বার দিয়ে দাও এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করো বা ঘুষপেটিয়া হিসেবে চিহ্নিত করো। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এটাকে নিয়ে রাজনীতি করার জন্যে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন সাম্প্রদায়িক বিভাজন করার জন্য তোমরা এনআরসি করার চক্রান্ত করছো। বুয়াদা, আপনি 1985 সালে তো রাজনীতি করতেন তো, আপনি যে দলটা করতেন সেই দলটা না অ্যাসাম অ্যাকর্ড বলে একটা জিনিস সই করেছিল। বলবেন মাইকটা পরে তুলবেন, আমি বলে নিই, তারপরে আবার তুলবেন। মনে পড়ে গেল না এতক্ষণ বাদে, খুব ভালো কথা। অ্যাসাম অ্যাকর্ড হয়েছিল না আসু বলে একটা সংগঠনের আন্দোলনের পর, এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় বেরিয়েছিল। এবার মুচকি হাসছেন, মনে পড়ে গেছে না? হ্যাঁ, আসাম অ্যাকর্ড নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় বেরোলো, তারপরে আসামে এনআরসি হলো অ্যাজ পার সুপ্রিম কোর্টের রায়। কৌস্তবের কাছে, কৌস্তব, এই যে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি সম্ভবত গতকালই একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে একের পর এই মৃত্যু হচ্ছে বিএলওদের, যে প্রসঙ্গ আমরা আলোচনায় উঠে আসছিল, যে অবিলম্বে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক, বেবির বক্তব্য। আপনারাও কি তাই মনে করেন এ রাজ্যে? আমি তো মনে করি, পরিষ্কার বললাম, এসআইআর করেই এই সমস্যার সমাধান করা যেত। তৃণমূল যে ভুতুরে নাম ঢুকিয়ে রেখেছে সে নামটা বাদ দেওয়া যেত। নির্বাচন কমিশন করেনি, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল করেই এ সমস্যার সমাধান করা যেত। বিহারে যে প্রশ্নটা বোধহয় কেউ তুলেছেন, বিহারে কতজন শেষ পর্যন্ত ফরেনার পাওয়া গেছে? 13 জন। তাহলে প্রশ্ন আসছে যে রোহিঙ্গারা 2002-তে তো বেরোতেই শুরু করেনি, তাহলে আপনি 2002-এর ভোটার লিস্টটাকে বেসলাইন ধরলেন কেন? এই পুরোটার মধ্যে অনেকদিন আগে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন, আমি কিন্তু বলিনি, অঘ্রাণে শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া। অঘ্রাণ মাসে সারের এফেক্ট না পদ্মের অন্য কোনো দিকে যায়। আমি কিন্তু অন্য কোনো শব্দ ব্যাখ্যা করছি না। আমি কেয়ার কাছে আসছি। কেয়া, গত কয়েকটা ভোটে দেখা গেছে পশ্চিমবঙ্গের হিন্দুদের একটা বড় অংশ বিজেপির দিকে ভোট দিয়েছে, কিন্তু সেটাই কিন্তু বাংলা জয়ের জন্য যথেষ্ট নয়। এই অনুপ্রবেশ ইস্যু কি বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে দিয়ে শুরু করলাম। তিনি 2005 সালে বলেছিলেন অনুপ্রবেশকারী রয়েছে, 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে। আজকে হয়তো সম্ভবত সেই অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক, তাই তিনি মেলালেন। আমি দেখলাম বাম এবং তৃণমূল একই সুরে গাইছে, অর্থাৎ 2005 সালে যারা বিরোধী ছিল এবং যারা এখন সরকারে রয়েছে তারা সেই সময় যা বলেছিলেন, এবং বামেরা তো তা স্বাভাবিকভাবেই তারা বিরোধী ছিলেন, আছেন, থাকবেন, তো একই কথা বলছেন। আমি বরং অন্য কথা বলি। এই যে যখন এত কথা হচ্ছে, এত নাম হচ্ছে, আজকে আমাদের কাছে একটা তথ্য এসেছে যে ভাবতে পারছেন, মৃত 2015 সালে মহসিন খান, তিনি মারা গেছেন, তার নাম পর্যন্ত তুলে দিয়েছে এক বাংলাদেশি নাদিম। এবং মহসিন খানের পরিবার, ধন্যবাদ জানাই যে তারা এই নাদিমকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই রকম যারা রয়েছেন, অসংখ্য মহসিন খানের পরিবার, ছিল বেড়াল হলো রুমাল, ছিল শ্বশুর হলো বাবা। দেখুন, আমাদের একটা সাফ দাবি, এই রাজ্যে ভোটার তালিকায় কোনো বিদেশি যারা রয়েছেন, অনুপ্রবেশকারী যারা রয়েছেন, তারা থাকবেন না। ভারতীয়রা ভোট দেবেন, পশ্চিমবঙ্গবাসী ভোট দেবেন, তাতে যা ফলাফল হবে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য বলছে 20 লাখ ভোটারের নাম তাদের পাওয়া যাচ্ছে না, হয় মারা গেছেন বা 26 লাখ মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, এরকম হতে পারে। পশ্চিমবঙ্গে এমন বহু আসন আছে যেখানে জয়ের মার্জিন খুব কম, সেই আসনগুলোতে কি এর প্রভাব পড়বে? বিশ্বদা, প্রথম কথা, নির্বাচন কমিশনের এই তথ্যে বিশ্বাস করার কোনো গ্রহণযোগ্য কারণ নেই। এই কারণেই যে নির্বাচন কমিশন বিহারে ভোট হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও বলতে পারে না কত ভোট পড়েছে,
তারা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রসেস শেষ হওয়ার আগে বলে দিচ্ছে কত নাম বাদ যাচ্ছে। এখানেই তো ওই যে বলে না, রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আমরা এই কারণেই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারি না, কারণ তাদের পাস্ট এক্সপিরিয়েন্স এত ভয়ঙ্কর। বিহারে 48 ঘন্টা পরেও ভোট বলতে পারেনি, 7,42,00,000, পরে 3 লক্ষ বেড়ে গিয়েছে। আমি এবার আসি কাম টু নেক্সট পয়েন্ট। নিশ্চয়ই কেয়া বিজেপির বড় নেত্রী, এখানে অভ্র রয়েছে বিজেপির নেতা। সম্ভবত এদের দুজনের থেকে বিজেপির পদে একটু বড় নেতার নাম নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। আমি নিশীথের একটু আগের একটা টুইট, নিশীথ লিখছেন, বাংলাদেশি ইনফিল্ট্রেটার স্টোল বেঙ্গলিজ রাইট ফর ইয়ার্স, উইথ SIR নাও অ্যাক্টিভ দে উইল ফাইনালি বি এক্সপোজড অ্যান্ড দ্যাটস ওয়াই মমতাজি ইজ প্যানিকিং, ওয়াই ডিফেন্ড ইনফিল্ট্রেশন ওভার বেঙ্গলস ওন পিপল। মানে অনুপ্রবেশকারীদের কেন মদত দেওয়া হচ্ছে বাংলার নিজের মানুষের বাইরে গিয়েও। ঠিক, আমি শুধু জানতে চাইছি যে এই নিশীথ প্রামাণিক যখন উনি 2021 সালে কেন্দ্রীয় মন্ত্রী হলেন, আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন রিপুন বোরা। রিপুন বোরা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন যে একজন বিদেশিকে কেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো। এবং তখন কেয়া দেবীর দলের পুরনো, কেয়া দেবী তো পরে দলে এসছেন, বা অভ্র অন্য দল থেকে বিজেপিতে এসছে, প্রথম দিনের বিজেপি নেতা তৎকালীন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন যে নিশীথ প্রামাণিক বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন ঠিকই, কিন্তু নিশীথ প্রামাণিককে তো আমরা আশ্রয় দেব। কেয়া একটু আগে মহসিন খানের নাম বলছিল, আমি কেয়ার মুখ থেকে শুনলে খুশি হতাম, কারণ কেয়াও বাংলার মেয়ে, সোনালিও বাংলার মেয়ে। সোনালি খাতুনকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট ঘাট ধাক্কা দিয়েছে, আজ অব্দি মহিলাটি প্রেগনেন্ট, তাকে ভারতবর্ষের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার বলছে ভারতীয় হাইকমিশনকে নিয়ে যাও, ভারতের মেয়ে বলে তাকে নিতে চাইছে না। এত অসম্মান, এরপরে বাংলার মেয়েদের কাছে ভোট চাইতে যাবে। আমি একজন নারী, সোনালি তিনি গর্ভবতী, প্রেগনেন্ট, তার প্রতি আমার সহমর্মিতা রয়েছে। ঠিক তেমনই সেদিন যেরকম যারা চাকরি প্রার্থী, সেখানেও একজন গর্ভবতী মহিলা কাঁদছিলেন। তিনি বলছেন আমাকে আত্মহত্যা করতে হবে। আমার তার জন্য বুকটা কাঁদে কিন্তু বিশ্বদা। আমার চোখে আমি যদি সিলেক্টিভ আউটরিচ দেখি তাহলে মুশকিল। হাঁসখালির যে নির্যাতিতা নাবালিকা, যাকে বলা হয়েছিল সে প্রেগনেন্ট কিনা, সে মদ্যপ কিনা, সে তার বয়ফ্রেন্ড ছিল কিনা, তার জন্য আমার হৃদয়টা কাঁদে। আমার হৃদয় কাঁদে পার্ক স্ট্রিটের সে নির্যাতিতা থেকে শুরু করে আরজিকর হয়ে কসবা ল কলেজে সে নির্যাতিতা, যাকে এখন তার বাবা মাকে এখন ধমকি দেওয়া হচ্ছে তৃণমূলের সৌজন্যে যে এই কেসটা ফেরত নিয়ে নাও। বিজেপির বক্তব্য SIR হচ্ছে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বাদ দেওয়ার জন্য। তৃণমূলের এত গায়ে লাগছে কেন? একটাই তো উত্তর, তার কারণ সব জায়গায় তো ঘুষপেটিয়া। বিহারেও দেখেছি একই স্লোগান, পশ্চিমবাংলায়। বিহারে কটা ঘুষপেটিয়া পেয়েছে? আমার তো প্রথম প্রশ্নই তাই ছিল। তাহলে একই বলার সময় আমি বলিনি, এটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা, হিন্দু মুসলমান তৈরি এবং ন্যারেটিভ তৈরি। সব জায়গায় নাকি বাংলাদেশি ঢুকে বসে আছে, ঘুষপেটিয়া ঢুকে বসে আছে। তাহলে পাহেলগাঁও কারা ছিল, যেখানে 26 জন নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে গেছে? লজ্জা করে না? দাঁড়ান, লজ্জা করে না? প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির 15 কিলোমিটারের মধ্যে বোম ফুটছে, কি কেন? 9 জন মানুষ খুন হলেন। অরূপদা যেই ভদ্রলোকের নাম বললেন নিশীথ প্রামাণিক, তিনি যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তিনি ভারতীয় ছিলেন। যেই বিজেপিতে চলে গেলেন উনি বাংলাদেশি হয়ে গেলেন। বলবেন, মাইকটা পরে তুলবেন, এতক্ষণ তো বলেছেন, সেটা ঠিক আছে, ভালো কথা। আর এত তথ্য থাকে তৃণমূলের কাছে, মানে আমি কি বলবো, মানে এর পরের দিন থেকে আমি ডায়েরি ফাইরি নিয়ে আসবো, যত তথ্য বলবো ঠিক আছে শোয়ের পরে আপনি বলুন আমি লিখে নিচ্ছি। এত সব জানে, কিন্তু এত তথ্য এত নথি নিয়ে এরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়ার সাহস করে উঠতে পারে না। এই যে লড়াই, এই যে একটা বাইনারি, যে কথা তুমি মঞ্চে বলেছিলে, ভাষণে বলেছিলে, এটা বাইনারি হচ্ছে। এবং এই লড়াইয়ে ঠিক তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো? প্রথম তো কেয়া দেবী বললেন যে, ঠিকই তো বললেন যে বিএলওরা শুধু মারা যাচ্ছে না, চাকরি প্রার্থীরা মারা যাচ্ছে, সারদার এজেন্টরা মারা গেছে, কারেক্ট তো। কিন্তু এই সারদার এজেন্টগুলো বা পরিবারগুলো কি দেখছে? খাটের তলায় টাকা নিয়ে তাদের জামিন হয়ে যাচ্ছে। অন্য সব ছেড়ে দিন, বিজেপির নেতা, আমি নাম বলতে চাইছি না, বিজেপির নেতা বেলেঘাটায় মারা গেল, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। 2021 সালে অমিত শাহ নির্বাচনের আগে এসে দলিতদের বাড়িতে খেতেন, আর নির্বাচনের পর হেরে যাওয়ার পর বিজেপি কর্মীরা আক্রান্ত হলো, বিজেপি কর্মীরা খুন হলো, অমিত শাহ এসে কলকাতায় এসে সৌরভের বাড়িতে খেয়ে পালিয়ে চলে গেলেন। সুমন, এই SIR ইস্যু কোন রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দেবে? শেষ পর্যন্ত সবই তো ভোটের লড়াই। সিএতে পশ্চিমবঙ্গ থেকে কতজন নাগরিকত্ব পেয়েছে? 8 জন। নীলাদ্রিবাবু যখন বলছেন যে সিএর বিরোধিতা করা যাবে না,
বিরোধিতা করলে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে, তাহলে তো প্রথম হেমন্ত বিশ্ব শর্মাকে ইস্তফা দিতে হবে। ওনার সিএ নিয়ে কী স্ট্যান্ড ছিল? তাহলে তো জুবিন, যাকে এখন গোটা দেশ আইকন করছে, তিনি সিএ এর বিরোধিতা করেছিলেন। তাহলে আরে আমি কৃষি আইনে তো পরে ঢুকছি, অতটা সবাই জানে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কৃষি আইন থাকে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। বাট আমি যেটা স্ট্রেট, যদি তুমি সিএকে, আমি তো চাই, আমি জোর গলায় বলছি যে প্রত্যেক বাঙালি হিন্দু যে ঢুকবে তাকে নাগরিকত্ব দিতে হবে। তো সেটা আসামেও দেওয়া হোক, হেমন্ত বিশ্ব শর্মা মেনে নিক, মেঘালয়ের কর্ণাটক সাংমা মেনে নিক, মিজোরামের মেনে নিক, যেখানে এনডিএ সরকার আছে সেখানে কি আপনি বাঙালিদেরকে নাগরিকত্ব সিএ দিতে পারবেন? তো আপনি ওইখানে বসে একটা জিনিস বলবেন, দেখুন নরেন্দ্র মোদীও বলে, নরেন্দ্র মোদী যখন মিজোরামে যান তখন বলেন যে ভ্যাটিকান আমার কত প্রিয়, আর যখন উত্তরপ্রদেশে যান তখন বলেন রাম মন্দির কত প্রিয়। ব্যক্তি হিসেবে বিরোধিতা করা, রাজনৈতিক দল হিসেবে বিরোধিতা করা এবং মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের মন্ত্রী হিসেবে আইন মানা। কোনো মুখ্যমন্ত্রী যদি বলেন দেশের আইন আমি মানব না, তাহলে প্রথমে তার পদত্যাগ করা উচিত। পদত্যাগ করেছেন মেঘালয়ের চিফ মিনিস্টার। কেয়া যে প্রসঙ্গটা আজকে ভাষণে বলছিল, সব থেকে ইম্পর্টেন্ট প্রসঙ্গ যে মতুয়া, এই মতুয়াদের একটা সংখ্যা বিরাট এবং তাদের মধ্যে একটা কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। এই মতুয়াদের যে মধ্যে যে আতঙ্কটা ছড়াচ্ছে, বিজেপির ওই এলাকার সিটগুলো, বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, একটা হিউজ মতুয়া ভোট বিজেপি পেয়েছিল এবং সিটগুলো বিজেপি পেয়েছিল। কোথাও কি এটা মানে আতঙ্ক বা অনিশ্চয়তা তৈরি হচ্ছে মতুয়াদের মধ্যে? আপনার প্রশ্নের মধ্যেই ধন্যবাদ জানাই যে অন্তত একটা কথা ব্যবহার করেছেন যে আতঙ্ক ছড়িয়েছে। যদি আতঙ্ক ছড়িয়ে থাকে, সেই ছড়ানোর দায়িত্বটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। সুমনদা বললেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আমি জানি না কারো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে আসে, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা আলাদা ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিতে এরকম মিথ্যে কথা এবং ভয় ছড়ানো হয়। এই যদি আত্মহত্যাও হয়ে থাকে বিএলওদের, তারও দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং আতঙ্ক যদি মতুয়াদের মধ্যে ছড়িয়ে থাকে, তারও দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রত্যেককে বলছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাঁদে পড়বেন না। আপনারা আমাদের দেশে শরণার্থী, তৃণমূল যতই চাক বা না চাক, আপনারা আমার রাজ্যে আমার সঙ্গে সহনাগরিক হয়ে থাকবেন। কেয়া দেবী অভিযোগ করলেন তৃণমূল নাকি আতঙ্ক ছড়িয়েছে। আমি তৃণমূল কেন, তৃণমূল এখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, কোন দলের কোন নেতা একবারের জন্য কি বলেছে যে 1 কোটি ভোটারের নাম বাদ যাবে? শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির নেতা, উনি মতুয়া সংঘ থেকে 100 টাকা করে লোকের থেকে নিয়ে 800 টাকা করে নিয়ে ফর্ম দিচ্ছেন, শুনুন, এবং মহারাষ্ট্রে ডবল ইঞ্জিনের সরকার তাদের ধরে ওই ফর্ম ছিঁড়ে ফেলে দিয়ে জেলের মধ্যে ঢোকাচ্ছেন। বুঝুন কেন মতুয়ারা আতঙ্কিত হবে না, আর তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আমি ছোট করে যদি বলি যে এবারের বিহারের ভোটার তালিকা থেকে 69 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, যোগ হয়েছে 23 লক্ষ নতুন ভোটারের নাম। লোকসভা ভোটের ফল সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে দেখছি যে লোকসভার তুলনায় বিধানসভায় এনডিএর ভোট কমেছে 1.5% আর মহাজোটের ভোট কমেছে 2%। ফলে গোদা বাংলায় বলতে গেলে এসআইআর এর প্রভাব যে বিরাট পড়েছে রাজনীতিতে, ভোটে কিন্তু অতটা পড়েনি। তাহলে কি এসআইআর নয় বিহারের ক্ষেত্রে ভোটের ফ্যাক্টর মহিলা ভোট? এই যে এসআইআর এর সমর্থনে ভোট হচ্ছিল, এটা শুনে আমার সেই পুরনো সুভাষ চক্রবর্তীর যোগ মনে পড়ে গেল। স্টেজে বলা হচ্ছে মার্ক্সবাদ মার্ক্সবাদ, আসলে কিন্তু কর্মী সমর্থকরা শুনছিল মাছ ভাত মাছ ভাত মাছ ভাত। আসলে স্ট্যাটিস্টিক্সের সমস্যাটা হচ্ছে মানে ডেভিল গার্ডাস বলতেন মিথ্যে ডাহা মিথ্যে, তারপর স্ট্যাটিস্টিক্স। এই যে 1.5% 2% আমরা কেউ বুঝছি না। কাটিয়াহার যেটা হচ্ছে গিয়ে কংগ্রেসের সংসদীয় এরিয়া, সেখানে তোমরা বোঝাতে পারোনি, তোমরা কিন্তু মানুষকে কিচ্ছু আমরা পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমি ওই কথা বললাম, কালকে পার্থ চ্যাটার্জি জিতলে এইটাও প্রমাণিত হবে যে এসএসসিতে চুরি হয়নি। এইটা কোনো যুক্তি হতে পারে না। ঠিক এসআইআর নিয়ে যখন সবাই অঙ্ক কষছে, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দল অঙ্ক কষছে, তখন এক বাঙালি গণিতজ্ঞের কথা বলে শেষ করছি। প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন, সেখানে গণিতে অর্থাৎ ম্যাথমেটিক্সে গোল্ড মেডেল পান তিনি। দেশে ফিরে সিভিল সার্ভিস পাশ করেন, আমলা হন। তার নাম সুকুমার সেন, দেশের প্রথম নির্বাচন কমিশনার। সেই সুকুমার সেনকে সুকুমার সেন বলেছিলেন যে ভারতবর্ষের মতো দেশে তাড়াহুড়ো করে ভোট করা যাবে না, ভারতের মতো দেশে ভোট করতে গেলে যথেষ্ট সময় এবং ধৈর্য,
দুয়েরই প্রয়োজন রয়েছে। অনেকে বলেন ভারতে গণতন্ত্রের বা নির্বাচন কমিশনের ভিত গড়েছিলেন সুকুমার সেন, আর তার শির দ্বারা শক্ত করেছিলেন TN সেশন। 2026-এর নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলির কাছে নয়, নির্বাচন কমিশনের কাছে কিন্তু অনেক বড় অগ্নি পরীক্ষা।